আয় হায় ময়না পাখি, দেখো না আমি কত ভালোবাসি তোমাকে। ছবিটির উপর হাত রেখে পুনরায় বলল, এ ছবিটি কবে কার জানো? যেদিন প্রথমবার আমি তোমাকে দেখেছিলাম, সেদিন তোমার চোখে আড়ালে লুকিয়ে লুকিয়ে তুলেছিলাম ছবিটি। সেই 5 বছর আগের ছবিটি এখনো কত যত্ন করে রেখেছি। আমি দেখেছো কত ভালোবাসি আমি তোমায়, অথচ তুমি আমার ভালোবাসাটুকু বুঝলেই না। পাগলের মতো একা একা কথাগুলো বলে হাতের হুইস্কির বোতলটা প্রচন্ড আক্রোশে মেঝেতে আছড়ে ফেলে। মুহূর্তেই কাচের বোতলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাগে গজগজ করতে করতে অহনার উদ্দেশ্যে আয়াজ বলে, কোন সাহসে ওই হারামজাদাকে টাকায় বিয়ে করেছিস তুই? তোর ওই 2 টাকার এমপি জামাইকে যদি মেরে বুড়িগঙ্গা নদীতে না ভাসাইছি, তাহলে আমার নামও আয়াস খন্দকার না। বলেই থামলো আয়াজ। কিছুক্ষণ বড় বড় শ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন লাগালো সে। রিসিভ হতেই বলল, জাস্ট 10 মিনিট সময় দিলাম তোকে, 10 মিনিটের মধ্যেই যেন তোকে আমার সামনে পাই, নয়তো তোর বউ বাচ্চা আর কোনোদিন খুঁজে পাবে না। ওপাশ থেকে কোনো উত্তর আসার আগে ফোনটা কেটে দিল আয়াজ। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে রকিং চেয়ারে গিয়ে বসে। অন্য ছবিগুলোর দিকে পুনরায় তাকিয়ে বাঁকা হাসলো। ঠোঁটে হাসি বিদ্যমান রেখে দুচোখ বন্ধ করে বলে, রিল্যাক্স, শান্ত, একদম শান্ত। এভাবে হুটহাট অযথা রেগে গেলে তো হবে না। শান্ত থাকতে হবে, নম্র হতে হবে, নয়তো তোর ভীতু ময়না পাখি তো ভয় পেয়ে যাবে রে। মাথাটা একটু ঠান্ডা রাখ না রে ভাই। একটু থেমে কি যেন ভেবে চোখ ছোট ছোট করে ফের বলল, শুনেছি প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায়। তুইও কি পাগল টাগল হয়ে গেলি নাকি রে আয়াস? খবরদার এই সর্বনাশ ভুলেও করিস না। তুই বরং গান শোনা আর মাথা ঠান্ডা রাখ। বলেই উঠে দাঁড়িয়ে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। গান ছেড়ে দিয়ে শরীর দুলিয়ে নাচতে নাচতে পুনরায় রকিং চেয়ারে গিয়ে বসে পড়ে। গানের তালে তালে পা নাড়াতে নাড়াতে সেও গাইল, हर सनम बेबी तेरे ही नाम बेबी, बेटा तुझे प्यार करूं मैं सार इनाम बेबी, हाय इंतजाम बेबी, कर इंतराम बेबी, इरादी नेक मैंने नाहिक अंदा कम बेबी। হঠাৎ দরজার কড়াঘাতে শব্দ থেমে গেল আয়াস। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বাঁকা হেসে ভেতরে আসার অনুমতি দিল রফিককে। ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে রফিক। বেচারা শীতের রাতে আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিল। আয়াজের ফোন পেয়ে তৎক্ষণাৎ নিজের ঘুমটা বিসর্জন দিয়ে ছুটে এসেছে, কিন্তু 10 মিনিটের মধ্যে আসতে পারেনি। পায়ে হেঁটে আসতে আসতে 5 মিনিট লেট করে ফেলেছে সে। আয়াজের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, আম সরি স্যার। তো সরি আমি অ্যাকসেপ্ট করছি না রাকিবুল্লাহ, তবে একটা শর্তে আমি মাফ করে দিতে পারি তোকে। কি স্যার বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। রফিকের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয় আয়াজ। বলে, মেঝেতে পড়ে থাকা কাজগুলো দেখতে পারছিস নিশ্চয়ই। এগুলো পরিষ্কার করতে হবে? একদম না, এগুলোর উপর দিয়ে হাঁটতে হবে। চমকে উঠল রফিক। কাঁপা কাঁপা গলায় সে বলল, স্যার, আপনি কি বলছেন? যা বলছি তাই কর, নয়তো ফোনে লেট করলে যে শাস্তি দিব বলেছিলাম তাই করব। এখন চয়েস তোর, বল কোনটা চুজ করবি? কাছের উপর দিয়ে হেঁটে আসবি, নাকি বউ বাচ্চা থেকে চিরতরে আলাদা হবি? থমকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রফিক। সে জানে আয়াজ যা বলে তাই করে। সে যদি এখন মেঝেতে পড়ে থাকা কাজগুলোর উপর না হাঁটে, তবে আয়াজ যে তার বউ বাচ্চার সাথে খারাপ কিছু করবে তা নিশ্চিত। তাই কাজের উপরে হাঁটার সিদ্ধান্তই নিল সে। আয়াজ বলল, দেরি করলে শাস্তি কিন্তু বেড়ে যাবে। আর দেরি করলো না রফিক। চাপা দীর্ঘশ্বাস ফেলে কাজের উপর পা রাখে সে। কাজ পায়ে গেঁথেও গেল তার। আর্তনাদ করে উঠল সে। তার চিৎকার শুনে চোখ মুখ কুঁচকে আয়াজ বলে, উম, কোন শব্দ নয়, যত শব্দ হবে শাস্তি তত বাড়বে। মুখে হাত চেপে ধরে কাছের উপর হাঁটতে লাগলো রফিক। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। 3 মিনিট পেরোতেই তাকে থেমে যেতে বলে আয়াজ। অতঃপর ধমকে বলে, যা বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। কেন ডেকেছিলাম তা বলার মুড নষ্ট হয়ে গেছে আমার। কাল সকাল সকাল আবার ডাকবো তোকে, আর তখন জানি লেট না হয়। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রফিকের। ঠিকমতো হাঁটা তো দূর, দাঁড়াতে পর্যন্ত পারছে না সে। কোনো মতে হেঁটে দরজা পর্যন্ত যেতে পেছন থেকে তাকে ডেকে উঠল আয়াজ। বলল, শোন, এইবারে ইলেকশনে
ইহতিশান মির্জার বিপরীত প্রার্থী যে ছিল তার খবর খুঁজে বের করে নিয়ে আসবি সকালে। শত্রুকে মারতে হলে তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব তো করতেই হবে। বলেই বাঁকা হাসে আয়াজ। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি ইতিশান। সকাল 8টা বাজে এখন। অহনা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল ইতিশান। মাথাটা বেশ ধরেছে তার। এই মুহূর্তে কফির ভীষণ প্রয়োজন। আকস্মিক তার সামনে এসে দাঁড়ালেন ইশতিয়াক মির্জা। ইতিশানের হাত ধরে টেনে নিয়ে গেলেন তিনি স্টাডি রুমে। ভ্রু কুচকে গেল ইতিশানের। ইশতিয়াক মির্জা বললেন, কি খবর তোমার? ভালো। অহনা কোথায়? ইশতিয়াক মির্জার দিকে তাকায় ইতিশান। বলে, ওর বিষয়ে তোমার সাথে কিছু কথা বলার আছে আমার। আমারও আছে, তাই তো এখানে নিয়ে এসেছি। আচ্ছা, আগে তুমি বলো, অহনার ব্যাপারে কি বলবে তুমি? সাফনের বিষয় সম্পর্কিত কথাগুলো গোপন রেখে বাকি কথাগুলো ইশতিয়াক মির্জাকে খুলে বলল ইতিশান। এই কথাগুলো ইশতিয়াক মির্জার বলার কারণ একটাই, অহনার কোনো মানসিক ট্রমা আছে নাকি সে সম্পর্কে জানতে চাওয়া। ইতিশানের পূর্ণ বিশ্বাস, অহনার যদি আসলে কোনো মানসিক ট্রমা থেকে থাকে তবে ইশতিয়াক মির্জা অবশ্যই সে বিষয়ে জেনে থাকবেন। অহনার জীবনের শুরু থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার খোঁজ নেওয়ার পরই যে তার বাবা অহনার সাথে তার বিয়ে দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিশানের। সম্পূর্ণ মনোযোগ দিয়ে ইতিশানের বলা সব কথাগুলো শুনছেন ইশতিয়াক মির্জা। ইতিশান প্রশ্ন করে, অনেক কি আসলেই কোনো ট্রমায় ভুগছে বাবা? হ্যাঁ। এই প্রথমবার নিজের কোনো সন্দেহ সঠিক হওয়ায় অখুশি হলো ইতিশান। গম্ভীর স্বরেই সে প্রশ্ন করল, সেটা কি? ও কেন ট্রমায় ভুগছে এটা আমাকে জিজ্ঞেস না করে তুমি নিজে গিয়ে ওর কাছে জিজ্ঞেস করো। ফ্রি হও ওর সাথে, তবে খবরদার বলতে না চাইলে জোর করে জানার চেষ্টা করবে না। ও মানসিকভাবে খুবই দুর্বল, কোনোভাবে প্রেশার দিবে না ওকে। যে কোনো মুহূর্তে মুশকিলকে রক্তগণ ঘটে মেয়েটা মারা যেতে পারে। চমকে উঠল ইতিশান। বুকটা কেঁপে উঠল কি। বিস্মিত হয়ে এসে তাকিয়ে রইল ইশতিয়াক মির্জার দিকে। তপ্ত শ্বাস ফেলে তিনি বললেন, ভুলো ওই মেয়ের কথা অহনা মায়ের সামনে উল্লেখ করবে না তুমি। তাকে জানানো তো দূরের কথা, এত বড় ঝটকা সহ্য করতে পারবে না সে। আর এই কথাটা বলার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম আমি। সেদিনের পর থেকে অহনার সাথে আর ওই বিষয় নিয়ে কোনো কথা বলেনি ইতিশান। মাঝখানে অবশ্য একবার অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, তুমি কি শিওর আমার সাথে তুমি এই বৈবাহিক সম্পর্ক বয়ে বেড়াবে যা শুরুটাই হাজারো মিথ্যা দিয়ে? প্রত্যুত্তর অহনা হ্যাঁ বলায় দীর্ঘশ্বাস ফেলেছিল ইহতিশান। ক্ষীণ অথচ শীতল স্বরে প্রশ্ন করেছিল, তুমি যতটা সহজ ভাবছো ততটা কিন্তু সহজ নয়। পারবে তুমি এক ছাদের নিচে থেকে নিজের প্রাক্তনের বড় ভাইয়ের সাথে সংসার করতে? শেষের কথাটা বলার সময় চোখ মুখ শক্ত হয়ে এসেছিল ইতিশানের। তাদের কথোপকথনে ইতিশান যতটা গম্ভীর কঠোর হয়ে প্রশ্ন করছিল, অহনা ঠিক ততটাই নির্বিকার নরম হয়ে উত্তর দিয়েছিল। অহনা দেওয়া শেষ উত্তরটা শুনে আর কোনো প্রশ্ন করার মতো কারণ খুঁজে পায়নি ইহতিশান। অত্যাধিক নরম কোমল স্বরে অহনা বলেছিল, আমি সব কিছু ভেবেই বিয়ে বাড়িতে বসেছিলাম। সকল পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত বিয়ের আগের রাতেই আমি করে নিয়েছিলাম। এমন না যে আমি সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পেরেছিলাম। একদম স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি আমি। এতই ডেসপারেট হয়ে গিয়েছিলাম যে সব স্বাভাবিক জিনিসগুলো অস্বাভাবিক লাগছিল। যাক শেষ কথা, আপনি আমার চেয়ে যেমন বয়সে অনেক বড় তেমনি অভিজ্ঞতা জ্ঞানেও অনেক এগিয়ে। আপনি সব বোঝেন, আর এই সব বোঝা মানুষটিকে আমার মতো অবুঝ মেয়েটির কিছু বোঝানোর নেই। সে তো এমনিতেও সব বোঝে, তাই আশা করছি আমার না বলা কথাগুলোও সে বুঝে নিবে। একটু থেমেই দীর্ঘশ্বাস ফেলে অহনা পুনরায় শুধালো, পবিত্র কালেমার সাক্ষী রেখে আপনার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি আমি মির্জা সাহেব। মৃত্যুর আগ অবধি আপনাতেই আবদ্ধ থাকব। আপনি আমার শেষ ঠাই। অদ্ভুত এক দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে রয়েছে ইতিশান। এই দৃষ্টিতে অর্থ জানা নেই অহনার। সে এক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে ইতিশানের চোখের দিকে। অপরদিকে আগে পরে অহনা যা যা বলেছে সব ভুলে বসেছিল ইতিশান। সে কেবল আটকে ছিল একটা সম্বোধনে, মধুর সম্বোধনে।
নিজেকে একটু সামলে নিয়ে প্রশ্ন করেছিল ইতিশান। আমাকে কি বলে সম্বোধন করলে তুমি? চমকে উঠে ইতিশানের দিকে তাকিয়েছিল অহনা। নিজের অজান্তেই ইতিশান মির্জা সাহেবকে নিজের অজান্তেই ইতিশানকে মির্জা সাহেব বলে সম্বোধন করে ফেলেছিল অহনা। অত কিছু ভেবে বলেনি। অহনা ভেবেছিল ইতিশানের বোধহয় সম্বোধনটা পছন্দ হয়নি, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিই। কিছুক্ষণ পর যখন ইতিশান বলেছিল যে তার সম্বোধনটি অত্যন্ত পছন্দ হয়েছে, তখন তার সম্বোধনটি তখন মুচকি হাসি ফুটে উঠেছিল অহনার মুখে। একে অপরের সাথে যতটুকু না কথা বললেই নয়, ততটুকু কথা হয় রোজ অহনা ও ইতিশানের। একে অপরের খোঁজ নেওয়া, হালকা পাতলা যত্ন নেওয়ার মধ্যে দিয়ে চলছে অহনা এদের দায়িত্ব পালনে দুজনেই তৎপর। কিন্তু তবুও অদৃশ্য এক জড়তার দেয়াল তাদের মধ্যে সর্বক্ষণ বিচরণ করে। হয়তো সময়ের স্রোতে একদিন সে দেয়ালও মুছে যাবে। ইতিশানের মামা মামি, খালামণি, রাফি, রাইসা ও ওয়াসানা সকলেই গত পরশু মিজাজ ম্যানশন থেকে নিজ নিজ আপন নিরে ফিরে গেছে। অহনার আজ মন ভীষণ খারাপ লাগছে। এতদিন রাইসা ও ওয়াসানাতের সঙ্গে বেশ উপভোগ করেছে অহনা। তাদের অনুপস্থিতিতে এখন একা একা লাগছে অহনার। রাইসা ও ওয়াসানাতের মধ্যে অহনার বেশি পছন্দ হয়েছে ওয়াসানাতকে। এটা অত্যাধুনিক সুন্দরী। প্রথমবার যখন দেখেছিল তখন চোখ ধাঁধিয়ে উঠেছিল তার। মেয়েটা শুধু দেখতেই সুন্দর নয়, আচার আচরণে অনেক সুন্দর। রাইসাকে অনেক ভালো লেগেছে অহনার। এক কথায় এখন তাদের দুজনকে প্রচুর মিস করছে সে। বেডের উপর আধশোয়া হয়ে এসব ভাবছিল অহনা। কিছুক্ষণ আগেই সকালের নাস্তা সেরে এখন অলস সময় কাটাচ্ছে। সে গিয়েছিল রান্নাঘরে আলিয়া বেগমকে সাহায্য করতে, কিন্তু তিনি অহনাকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়েছিল। কাল থেকে পুনরায় কলেজ যাওয়া শুরু করবে অহনা। তাই আলিয়া বেগমের মতে অহনার উচিত আজ রেস্ট নেওয়া, কারণ কাল থেকে পড়ালেখা শুরু হয়ে যাবে। হঠাৎ দরজা ঠেলে রুমের ভেতর চলে এলো ইতিশান। হকচকিয়ে শোয়া থেকে উঠে বসলো অহনা। এলোমেলো হয়ে থাকা আঁচলটাকে ভালো করে গায়ে জড়িয়ে নিল সে। বলল, কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? আকস্মিক রুমের দরজা বন্ধ করে দেয় ইতিশান। কেঁপে উঠল অহনা। তড়িৎ বেড থেকে নেমে দাঁড়িয়ে পুনরায় প্রশ্ন করলো। কি হয়েছে? অহনা মুখোমুখি হয়ে দাঁড়ালো ইতিশানের। গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভাই গত রাতে বিয়ে করেছে, তাও আবার মধ্যরাতে। অত রাতে কাজী সাহেব আসতে রাজি হচ্ছিলেন না দেখে কাজী সাহেবের 12 বছরের ছেলেকে তুলে এনে বেঁধে রেখেছিল সে। অতঃপর ছেলেকে উদ্ধার করার জন্য কাজী সাহেবকে ছুটে আসতেই হয়। বিস্ময়ে জল ঝুলে গেল অহনার। হাত দিয়ে মুখ চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল সে। তার ভাই বিয়ে করেছে, তাকে না জানিয়ে? এত রাতে হুট করে কেন বিয়ে করলো? আর কাকেই বা করলো? হায় হায়, এখন হায়াতাপুর কি হবে? আকস্মিক ফোনটা বেজে ওঠে অহনার। অহনা ইতিশান দুজনেই তাকালো বেডের উপর পড়ে থাকা অহনার ফোনটার দিকে। মা ফোন করেছে দেখতে পেতেই চটজলদি ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ভেসে এলো আতিয়া বেগমের আহাজারি। পুপিয়ে কান্না করতে করতেই তিনি বলেন, মারে, তুই তাড়াতাড়ি আয়, আমার সর্বনাশ হয়ে গিয়েছে রে মা, কপাল পুড়েছে আমার। তোর ভাই কাল মধ্যরাতে বিয়ে করে বউ নিয়ে এসেছে। কত বড় সাহস ওর, দেখেছিস? তাও আবার এমন একটা মেয়ে বিয়ে করেছে। চেহারার কি বেহাল দশা মেয়ের, কেমন তামাটে গায়ের রং। আমার এত সুন্দর ছেলের বউ দেখতে এমন কালো হবে আমি কোনোদিনও ভাবিনি। আর যাই হোক, এই কালো মেয়েকে কোনোদিনও আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব না। মা বাবার একমাত্র সন্তান হওয়ার সুবাদে আদরি হওয়ার কথা থাকলেও কখনো তা হয়ে উঠতে পারেনি হায়াত। ছোটবেলা থেকে বাবার কড়া শাসনে বেড়ে উঠেছে সে। মা ছিল বরাবরই ঘর সংসার, স্বামী সন্তানের প্রতি উদাসীন। হায়াতের মা হামিদা বেগমকে জোর করে তার বাবা বিয়ে দিয়েছিল হায়াতের বাবা জসিমের সাথে। শহরের মেয়ে হয়ে কিছুতে গ্রামের জসিমকে বিয়ে করতে রাজি ছিলেন না হামিদা। তার উপর জসিম প্রচণ্ড রাগী বদমেজাজি মানুষ। কিন্তু বাবার জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে জসিমকে বিয়ে করতে হয় হামিদার। তবে মন থেকে আজও মেনে নিতে পারেননি স্বামী হিসেবে জসিমকে। আর যেখানে জসিমকে স্বামী হিসেবে মানে না, সেখানে তার মেয়েকে সন্তান মানাতেও দূরের কথা। যদিও হায়াত তারও সন্তান। 10 মাস যাকে নিজের গর্ভে ধারণ করেছেন তিনি, হোক নিজের ইচ্ছার বিরুদ্ধে, তবুও করেছেন তো। হায়াতের মুখে মা ডাক শুনতেও তীব্রভাবে অপছন্দ করেন হামিদা, বিরক্ত বোধ করেন। ছোটবেলা যখন মা মা বলে ডাকতে ডাকতে তার কাছে ছুটে আসতো হায়াত, তখন চোখ মুখ বিকৃত করে তিনি বলতেন। মায়ের মুখে এমন নিষ্ঠুর কথাগুলো শুনে হতভম্ব হয়ে যেত হায়াত। প্রকাশে কাঁদতে দেখলে বাবা বকবেন বলে লুকিয়ে লুকিয়ে কাঁদত সে। হায়াতে সে লুকিয়ে লুকিয়ে কাদার সমাপ্তি আজও ঘটেনি। মার মতো বাবাও অবহেলা না করলেও শাসন করে প্রচণ্ড।
কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, ছেলে বন্ধু রাখা তো দূরের ব্যাপার, এমনকি বেশি মেয়ে বন্ধুও রাখা যাবে না। কলেজ কোচিংয়ে যাওয়া ছাড়াও অন্য কোথাও যাওয়ার জন্য ঘরের বাইরে পা রাখা সম্পূর্ণ নিষেধ। এসব বাধা নিষেধ কখনোই কোনো সমস্যা ছিল না হায়াতের। কখনো এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ভাবেওনি সে। নিজের স্বাধীনতার চেয়ে বাবার সাথে বেয়াদবিও করেনি কখনো। বাবার সব আদেশ নিষেধ মাথা মেতে নিয়েছে। বাবার বাধ্য মেয়েটাও প্রণয় পুরুষের ভালোবাসার জালে আটকা পড়ে নিজের অজান্তেই বাবার অবাধ্য হয়ে ওঠে। সে আর তার প্রেমিক পুরুষ দুজন মিলে পরিকল্পনা করেছিল বাবা কিছু জানতে পারার আগে প্রণয় পুরুষটার সপরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে তার প্রণয়ের দুয়ারে। অপেক্ষা ছিল কেবল প্রণয় পুরুষটার প্রতিষ্ঠিত হওয়ার। অথচ তারা কি জানতো কি ভীষণ বাজেভাবে তাদের পরিকল্পনা নষ্ট হতে চলেছে। অহনার বিয়ের কিছুদিন আগের কথা। ভয়ে ভয়ে মামাতো বোন তুবাকে নিয়ে অহনার বিয়েতে যাওয়ার অনুমতি চাইতে ধমকে উঠেছিলেন জসিম। ব্যাস, আর এই বিষয় নিয়ে বাবার সাথে কোনো কথা বলার সাহস পায়নি হায়াত। তুবা অবশ্য জোর করেছিল অনেক, কিন্তু হায়াতের সাহসে কুলায়নি। হায়াত বিয়েতে আসার অনুমতি পায়নি শুনে রেগে যায় আহান। যদিও সে রাগ হায়াতের উপর ঝাড়েনি, সে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়েছে। সে নিজে হায়াতের বাবাকে রাজি করাতে গেলে বিপদ বাড়বে বই কমবে না, আর তাই আখতাব চৌধুরীকে দিয়ে ফোন করিয়েছিল হায়াতের বাবাকে। কিন্তু তারপরেও যখন রাজি হলেন না জসিম, তখনই মেজাজ বিগড়ে সপ্তম আকাশে পৌঁছে গেল আহানের। একদিকে বোনের বিয়ে উপলক্ষে দায়িত্বের শেষ নেই, আরেকদিকে তার বজ্জাত শ্বশুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রাণপ্রিয়া কৃষ্ণকলি হাসতে পারছে না তার কাছে। বোনের বিয়ের দায়িত্বের চাপে মাথা থেকে হায়াতের কথা বেরিয়ে গেলে হৃদয়ে সর্বক্ষণ তারই বিচরণ ছিল। যখনই কাজের ফাঁকে সুযোগ পেত ফোন করতো হায়াতকে। তবে আশ্চর্যের ব্যাপার, অহনার হলুদ সন্ধ্যা পর্যন্ত হায়াতের সাথে আহানের যোগাযোগ থাকলেও এরপর তা বিচ্ছিন্ন হয়ে যায়। সহস্রবার হায়াতকে ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে আহান, কিন্তু একটাবারও অপর পাশ থেকে কোনো রেসপন্স আসেনি। আসবেই বা কি করে, ফোন বন্ধ ছিল যে তার। এ বিষয়ে তুবার সাথে কথা বলেও সুবিধা করতে পারেনি আহান। হায়াত ও তুবাদের বাসায় একদম পাশাপাশি হলেও বেস্ট ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে বাবা মাকে নিয়ে চৌধুরী বাড়িতে এসে উঠেছিল সে। তাই হায়াতের ফোন বন্ধ থাকায় তার কাছেও হায়াতের কোনো খোঁজ ছিল না। তবে সে আহানকে জানিয়েছিল হায়াতের ফোনে কিছুদিন যাবৎ সমস্যা চলছে, হয়তো ফোন নষ্ট হয়ে গেছে। তুবার কথায় খানিক সন্তুষ্ট হয় আহান, কিন্তু মনের মধ্যে কিছু একটা জ্বালাতন করতে থাকলো তাকে। ভেবেছিল অহনার বিয়ের ঝামেলা মিটে গেলেই যেভাবে হোক ছুটে যাবে হায়াতের কাছে। কিন্তু বিয়ের পরপরই ইতিশানের উপর একের পর এক অ্যাটাক করা হয়, যার কারণে হায়াতের খোঁজ নেওয়া আপনি আপনি বন্ধ হয়ে যায়। এর মধ্যে আবার তুবার নানা ইন্তেকাল করেন, বাবা মাকে নিয়ে তাকে ছুটে যেতে হয় নানু বাড়িতে। দুদিন মির্জা ম্যানশনে ছিল আহান। মির্জাস ম্যানশন থেকে নিজ বাড়িতে ফিরে সে রাতেই ছুটে গিয়েছিল হায়াতের কাছে। হায়াতের রুমের বারান্দার নিচে হাজির হয়েছিল আহান। 5 বে উপরে উঠায় পায়তারা করছিল। তার পরনে ছিল বাদামি রঙের 3/4 প্যান্ট আর কালো রঙের টি শার্ট। একবার চারপাশে চোখ বুলিয়ে নিয়ে 5টা ধরে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে দেখছিল যে 5টা তার ভার বহন করতে পারবে কিনা। না, 5টা বেশ মজবুতই আছে, অনায়াসে তার ভার বহন করতে পারবে ভেবে বাঁকা হেসেছিল আহান। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে 5 বে বারান্দার উপরে উঠে দাঁড়িয়েছিল সে। বারান্দার দরজায় হাত রেখে দরজা খোলা দেখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছিল আহানের মুখশ্রীতে। চুপিসারে রুমের ভেতর প্রবেশও করে সে। আস্তে করে বারান্দার দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় কম্বল মুড়িয়ে শুয়ে থাকা হায়াতের দিকে তাকায় আহান। কম্বল দিয়ে মুখ ঢেকে ঘুমোচ্ছিল হায়াত। কম্বলটা মাথার দিকে বেশি টেনে রাখায় দুপা বেরিয়েছিল হায়াতের। নীল ড্রিম লাইটের আলোতে হায়াতের বাম পায়ে থাকা পায়েলটা চিকচিক করছে। পায়েলটা আর কারো না, আহানেরই দেওয়া। ধীর পায়ে হায়াতের দিকে এগিয়ে তার পায়েল পড়ে থাকা পায়ে আলতো স্পর্শ করেছিল আহান। ছোটবেলা থেকে হায়াতের ঘুম বেশ পাতলা। পায়ে কারো শীতল হাতের স্পর্শের আভাস পেতে ঘুম ছুটে গিয়েছিল তার। ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে, কোনো দিকে না তাকিয়ে দু চোখ বন্ধ রেখেই যে না চিৎকার করতেন, অমনি তড়িৎ বিছানার উপর উঠে তার মুখ চেপে ধরে আহান। মুখ চেপে ধরার পরও চোখ খুলছিল না হায়াত। চোখ বন্ধ রেখে আহানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল। হায়াতের এমন অদ্ভুত আচরণ দেখে ভ্রু কুঁচকে গেছে আহানের। হায়াতের মুখ তো আগে থেকে চেপে ধরেছিল সে, এবার হায়াতকেও নিজের সাথে শক্ত করে চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আহান বলেছিল, আরে আমার কৃষ্ণকলি, এত ছটপট করছো কেন? শান্ত হও, শব্দ করো না। শব্দ শুনে কেউ চলে এলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর নিশ্চিত তুমি বিয়ের আগে হবু স্বামীর সাথে ধরা খেয়ে কেলেঙ্কারি ঘটাতে চাইবে না, তাই না? আহানের গলার স্বর শুনেই শান্ত হয়ে গেছিল হায়াত। চোখের চাহনি হয়ে এসেছিল শীতল। মুচকি এসে তার দিকে তাকিয়েছিল আহান। আকস্মিক আহানকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলে হায়াত।
অপ্রস্তুত থাকার পরে পড়ে যেতে নিয়েও বেডে দুপা ঠেকিয়ে নিজেকে সামলে নিয়েছিল। ঠোঁট কামড়ে হেসে বলেছিল। ওমা, ধাক্কাধাক্কি করছো কেন? কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে রেখেছিল হায়াত। আহান ভেবেছিল হয়তো লজ্জা পেয়েছে, তাই তাকে আরো অনেকখানি লজ্জা দিতে এবং একটুখানি রাগিয়ে দিয়ে দুহাত মেলে ধরে বলেছিল। মানলাম ফোন নষ্ট হয়ে গিয়েছে তোমার, কিন্তু তাই বলে কি আমার সাথে যোগাযোগ করার আর কোনো উপায় ছিল না তোমার কাছে? কতদিন কথা হয়নি আমাদের, কতদিন দেখিনি আমি তোমাকে। সব দোষ তোমার ভাঙাড়ি ফোনের। মন তো চাচ্ছে তোমার নষ্ট ফোনকে আবার নষ্ট করে ফেলি, কিন্তু নষ্ট ফোনকে তো আর নতুন করে নষ্ট করা যাবে না, তাই ভেবেছি তোমাকে নষ্ট করে দিই। মানে আই মিন টু সেই, তোমাকে শাস্তি দিব। চকিতে তাকিয়েছিল হায়াত, ক্ষীণস্বরে প্রশ্ন করেছিল। শাস্তি? হ্যাঁ, শাস্তি। তোমাকে শাস্তি হচ্ছে আমাকে জড়িয়ে ধরা। কতক্ষণ ধরে হাত মেলে বসে আছি, হাত ব্যথা ধরে যাচ্ছে তো। চট জলদি বুকে আসো। হায়াত এলো না। মাথা নিচু করে চুপচাপ বসেছিল সে। ভ্রু কুচকে গিয়েছিল আহানের। নড়ে চড়ে ঠিক করে বসে বলেছিল। কি হয়েছে? আহানের কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেছিল হঠাৎই। আকস্মিক বেড থেকে নেমে গিয়ে চলে যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করেছিল হায়াত আহানকে। বারবার বলছিল কেউ এসে পড়বে, চলে যান চলে যান। আশ্চর্য বনে গেছিল আহান। সে জানে হায়াত ভীতু স্বভাবের। বাবার ভয়ে নিজেই বরাবর গুটিয়ে রাখে সে। রাত বিরাতে দেখা করা পছন্দ করে না। তার কারণে আহানও কোনোদিন তাকে জোর করেনি রাতে দেখার জন্য। আজই প্রথম এভাবে লুকিয়ে এত রাতে দেখা করতে এসেছে সে হায়াতের সাথে, তাও আবার অনেক দিন কোনোভাবে যোগাযোগ করতে না পেরে। আর হায়াত তার সাথে এমন আচরণ করছে। রাগ লাগছিল আহানের। হৃৎকঠোরে জমেছিল একরাশ অভিমান। তড়িৎ বেড থেকে উঠে দাঁড়িয়ে হায়াতের মুখোমুখি দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা সেলফোন বের করে হায়াতের হাতে ধরিয়ে দিয়ে বলেছিল। নও, এই ফোনে আমার নাম্বার সেভ করে দিয়েছি, সুযোগ বুঝে কল দিবে। যেহেতু এই ফোন তোমার বাসায় কেউ দেখে ফেললে সমস্যা হবে, নানান প্রশ্ন করবে, তাই ফোনটি লুকিয়ে রাখবে। আমিও নিজের থেকে ফোন দেওয়ার থেকে বিরত থাকব। আমি ফোন দিলে ধরার পরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই। আর শোনো, কাল কলেজে আসবে তুমি। কলেজের গেটে অপেক্ষা করব আমি তোমার জন্য। হায়াত মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছিল ঠিকই, কিন্তু না ফোন করেছে আর না কলেজ গেছে। হায়াতের এহেন আচরণে রাগে ক্ষোভে মাথাটা ফেটে যাওয়ার অবস্থা হয় আহানের। রাতের ঘুম হারাম হয়ে যায় তার। সারা রাত ছটফট করতে থাকে সে। অবশেষে বহু অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। রাত তখন 2টায় সই। সশব্দে বেজে ওঠে আহানের মুঠোফোন। ক্রেনে ভেসে ওঠে কৃষ্ণকলি নামটি। মুহূর্তে সব রাগ গলে পানি হয়ে যায় আহানের। প্রসন্ন হেসে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলা হায়াতের কথাগুলো শুনে মুখের হাসি বিলীন হয়ে যায় আহানের। নিজের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটা যেন আহান তখনই শুনেছিল। আর আমার বাবা আমাদের সম্পর্কে জেনে গেছে। আজ না, অনেক দিন আগে, অহনার হলুদের রাত্রে। জানি না কে সে, কি শত্রুতা তার আমাদের সঙ্গে। শুধু এইটুকুই জানি, আজ আমাদের মাঝে যতখানি দূরত্ব, তার একমাত্র কারণ সে। কেন এমন করলো সে বলুন তো? কেন আমার আর আপনার কথা বাবাকে জানিয়ে দিল সে? কেন আমাদের ছবি দেখালো বাবাকে সে? কেন কেন আহান জানেন, বাবা আজ অনেক দিন যাবৎ আমার সঙ্গে কথা বলেন না। আমার বিয়ে ঠিক করে ফেলেছেন উনি। দুপুর 2টায় বিয়ে পড়ানো হবে, হয়েও যাবে বিয়েটা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আহান, প্লিজ আমাকে নিয়ে চলুন এখান থেকে, অনেক দূরে নিয়ে চলুন। আমি জানি আরও আগে আমার এইসব জানানো উচিত ছিল আপনাকে, কিন্তু আমি জানাতে পারিনি। বাবা বলেছিলেন আমি যদি বিয়ে না করি তাহলে তার মরমুখ দেখব। আমায় মাফ করে দিন আহান, মাফ করে দিন। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। শীতল স্বরে আহান বলেছিল। মাই ডিয়ার বজ্জাত শ্বশুর আব্বা বলেছেন বিয়ে না করলে ওনার মরামুখ দেখবে, কিন্তু কাকে বিয়ে না করলে এই তো বলেননি, তাই না? একটু অপেক্ষা করো যান, তোমার বর আর তোমার শ্বশুর আসছে তোমাকে নিতে। দুপুর 2টায় নয়, আমি আসামাত্র বিয়ে হবে তোমার আমার সাথে, এই আহান চৌধুরীর সাথে। প্রস্তুত থাকো বউ। বলে ফোনটা কেটে তড়িৎ মা বাবার রুমের দিকে ছুটে যায় সে। রুমের সামনে দাঁড়িয়ে বাবাকে ফোন দেয়। ফোন রিসিভ হতেই চটজলদি মাকে কিছু না বুঝতে দিয়ে বাইরে বেরিয়ে আসতে বলে। ছেলের কথা মতো চুপিসারে রুম থেকে বেরিয়ে আসেন আফতাব চৌধুরী। আগে থেকে হায়াতের সম্পর্কে জানতেন তিনি। আহান তাকে কি কি ঘটেছে শর্টকাটে সবকিছু জানিয়ে বেরিয়ে পড়ে তাকে নিয়ে।
হায়দার বাড়ি যাওয়ার পথে তায়েব ফারুককেও ফোন করে যেভাবে হোক যেখান থেকেই হোক কোনো এক কাজীকে ধরে নিয়ে আসতে বলে। তাদের ফোন করে এ কথা বলার কিছুক্ষণ পরই আবার তায়েফের কাছ থেকে ফোন আসে আহানের ফোনে। এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাতে ফোন রিসিভ করতেই শুনতে পায় তায়েব বলছে, দোস্ত, আমার বাসায় নিচি একজন কাজী সাহেব থাকে। বেটারে কত কইরা কইতাছি আইতে আমার লগে, বেটা রাজি হয় না। এখন কি করমু? মুখে উঠে আহান বলে, যা মন চায় তাই কর, কিন্তু যেভাবেই হোক কাজী নিয়ে আয়, নইলে মায়ের একটাও এই নিচে পড়বে না। কাজীর কোন ছোট বাচ্চা কাচ্চা নেই? থাকলে ওইটারে ধরে নিয়ে আয়। বেটা কাজী পড়ে দেখবি একাই দৌড়ে দৌড়ে আসবে। কলিং বেলের শব্দে ভয় পেয়ে গেল হায়াত। দৌড়ে রুম থেকে বের হতেই দেখলো ঘুমো ঘুমো চোখে তার বাবা চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খুলছেন। ভয়ে তড়িৎ পুনরায় রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। দরজার পিঠ ঠেকিয়ে বসে ভয়ে দোয়া দূরত পড়তে লাগলো। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও বাইরে থেকে কোনো আওয়াজ না আসায় উঠে দাঁড়ালো সে। বুকে সাহস জুগিয়ে দরজা খুলতে নিয়েও দেখলো দরজা বাইরে থেকে বন্ধ করা। যে না দরজা বাইরে থেকে কেউ লাগিয়েছে চিৎকার করে তা জিজ্ঞেস করবে, অমনি বাইরে থেকে আসা বিকট শব্দ আত্মা কেঁপে উঠল তার। কোন সাহসে আমার বাড়ি এসেছো তুমি? এ এত গুন্ডার মতো রাত বিরাতে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে এসে ঢুকেছে। তার উপর আবার আমার মেয়ের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। কেন? কি সমস্যা তোমার? এত সাহস পাও কই? ধপ করে সোফায় আক্তাব চৌধুরীর পাশে বসে পড়ল আহান। তীক্ষ্ণ দৃষ্টিতে জসিমের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, বেটা কাজী পড়ে দেখবি পরেই একা দৌড়ে দৌড়ে আসবে। আহান চৌধুরী এখনও তার সাহসিকতার এক বিন্দুমাত্র পরিমাণ দেখাইনি আপনাকে, তাই দয়া করে আর সাহস নিয়ে প্রশ্ন করবেন না, আর অনুগ্রহপূর্বক আস্তে কথা বলুন। আমার বউ শুনতে পাবে তো। দাঁতে দাঁত চেপে ধমকে উঠলেন জসিম। এই ছেলে, এ তোমার বউ? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? একদম উল্টাপাল্টা কথা বলবে না। এরপর আক্তাব চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, এত রাতে কেন এসেছেন আপনারা? বসা থেকে উঠে দাঁড়ালেন আক্তাব চৌধুরী। ইশারায় আহানকেও বললেন উঠে দাঁড়াতে, কিন্তু সে শুনল না। ঘাট তাড়ামু করে ঠাই বসেই রইল সে। আক্তাব চৌধুরীও আর জোর করলেন না। মেজাজ বিগড়ে থাকা সত্ত্বেও যে আহান চুপচাপ বসে আছে এটাই তো বেশি। আর কিছু চাই না তার। তবে চিন্তা হচ্ছে কখন যেন ধৈর্য হারিয়ে চিৎকার শুরু করে আহান। জসিমকে দেখেও বেশ তেরা মানুষই মনে হচ্ছে তার। জামাই শ্বশুর দুজনেই তেরা, জুটি মিলবে খুব ভেবে কিঞ্চিত হাসির রেখা উদয় হলো আক্তাব চৌধুরীর ঠোঁটে। তিনি অত্যন্ত শান্ত শীতল কণ্ঠে বললেন, শুনলাম আপনি নাকি হায়াত মামুনের বিয়ে ঠিক করেছেন। জি, একদম ঠিক শুনেছেন। কাট কাট কণ্ঠে জবাব দিলেন জসিম। বিরক্ত হলেন আক্তাব চৌধুরী। জসিমের এভাবে মুখে মুখে উত্তর দেওয়াটা, যাকে এক প্রকার তর্ক বলা চলে, তা পছন্দ হলো না আক্তাব চৌধুরীর। আজ পর্যন্ত কেউ এভাবে তার মুখে মুখে তর্ক করার সাহস পায়নি। অথচ এই লোক নিজের বিরক্তি ভাবটা যথাসম্ভব গোপন করে আক্তাব চৌধুরী বলেন, দেখুন, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমাদের ছেলেমেয়েরা একে অপরকে 4 বছর যাবৎ ভালোবাসে। ব্যাপারটা নিশ্চয়ই জানতে পেরেছেন আপনি। আর তাই তাড়াহুড়ো করে হায়াতের বিয়ে ঠিক করেছেন অন্যথে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আজ না হয় আপনি জোর করে হায়াতের বিয়ে দিয়ে দিলেন অন্য কোথাও, কিন্তু এতে কি মেয়েটা সুখী হতে পারবে? পারবে না। পারবে পারবে কিভাবে? সে তো ওনাকে ভালোবাসে, আর আহানও তাকে ভালোবাসে, নিজের চেয়ে বেশি বাসে। চোখ তুলে আক্তাব চৌধুরীর দিকে তাকালেন জসিম। হাসলেন। জসিমের দিকে এগিয়ে তার কাঁধে হাত রাখেন, চোখের চাহনি তীক্ষ্ণ করে কণ্ঠস্বর গম্ভীর করে নিয়ে তিনি আবারও বলেন, একজন বাবু হয়ে নিশ্চয়ই আপনি চাইবেন না বিয়ের দিনই আপনার মেয়ের বিধবা হোক। চাইবেন না তো? এজন্যই বলছি, চুপচাপ আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যান। নয়তো যে ছেলেকে নিজের মেয়ের জামাই হিসাবে পছন্দ করেছেন আপনি, ওই ছেলেকে গায়েব করতে আমার ছেলের 1 সেকেন্ডও লাগবে না। চমকে আক্তাব চৌধুরীর দিকে তাকালেন জসিম। কি অবলীলায় ভয়ঙ্কর কথাটা বলে ফেললেন তিনি। বলবেনই তো, এদের পুরো পরিবারই তো গুন্ডা, গুন্ডা ফ্যামিলি। জসিমের কাছে রাজনীতি করা প্রত্যেক মানুষই গুন্ডা। তিনি এই রাজনীতি ফাজনীতি পছন্দ করে না। যদিও আক্তাব চৌধুরী রাজনীতি করে না, আর না আহান করে, কিন্তু এদের রক্তে তো রাজনীতি মিশে আছে। আবার কদিন আগে নিজের একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে সাবেক এমপি ইশতিয়াক মির্জার ছেলে তরুণ এমপি ইহতিশান মির্জার সঙ্গে। ঘুরে ফিরে আবার সেই রাজনীতিতেই উড়ে এসে জুড়ে বসেছে। বিরক্ত হলেন জসিম। নিজের কাঁধ থেকে আক্তাব চৌধুরীর হাতটা সরিয়ে দিলেন, বললেন, আপনি ভুল বুঝছেন।
আপনার ছেলে আমার মেয়েকে কোনো ভালো টালো বাসে না। লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল আহান। কত বড় সাহস এই লোকের, তার ভালোবাসার উপর প্রশ্ন তুলে। আক্তাব চৌধুরী চোখের ইশারায় আহানকে বোঝালেন তিনি কথা বলছেন, সামলে নিবেন সব, তাকে শান্ত থাকতে। কিন্তু আহান তো শান্ত হওয়ার পাত্র নয়, সে উদ্বিগ্ন চিত্তে প্রশ্ন করে। আপনি কি করে জানলেন যে আমি ভালোবাসি নাকি বাসি না? আহানের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না জসিম। তিনি মুখ ফিরিয়ে নিলেন আহান থেকে, কিন্তু আহান তাকে মুখ ফিরিয়ে থাকতে দিল না। সে পুনরায় তার মুখোমুখি হয়ে দাঁড়ালো। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। তাকে শান্ত থাকতে হবে, নয়তো বজ্জাত শ্বশুর পড়বে না। সে বলল, আমার দিকে তাকিয়ে দেখুন একবার। আমাকে দেখে কি বোঝা যাচ্ছে না যে আমি আপনার মেয়েকে ঠিক কতটা ভালোবাসি? আর চোখে আহানের দিকে তাকালেন জসিম। এই ছেলেকে তিনি প্রথম দেখেছিলেন আজ থেকে 3 বছর আগে। তবুও তার বেস্ট ফ্রেন্ড অহনার সাথে বাড়ির নিচে দাঁড়িয়েছিল। অহনাকে তিনি আগে থেকেই চিনতেন না শুধু আহানকে। যদিও অহনা ও আহানকে দেখে যে কেউ বলে দিতে পারবে তারা ভাই বোন। জসিমও দুজনের চেহারা দেখে বুঝতে পেরেছিলেন, কিন্তু তবুও তুবাকে গিয়ে গম্ভীরতার সাথে প্রশ্ন করেছিলেন কেউ। তুবা পরিচয় দেওয়ার পরেই তাকে লম্বা করে সালাম দিয়েছিল আহান। অহনা ও আহান দুই ভাই বোনের কাউকে পছন্দ ছিল না জসিমের। শান্ত ভদ্র মেয়ে অহনা, সমস্যা শুধু একটাই, কারো সাথে নিজে থেকে মিশতে পারে না, নিজেকে কেমন যেন গুটিয়ে রাখে। অপরদিকে আহান প্রচন্ড মিশুক স্বভাবের। তার স্ত্রী হামিদা, যিনি বরাবরই সব বিষয়ে উদাসীন, তিনি পর্যন্ত এই আহানের প্রশংসা করে বলে উঠেছিলেন, ছেলেটা অনেক মিশুক, হাসি খুশি তো, ভদ্রও বটে। আজকাল এমন লক্ষ্মী ছেলে পাওয়া যায় না। আহানের এমন ঠোঁটকাটা কথাবার্তা, উদ্বিগ্ন আচরণ, অস্থিরতা এর আগে কখনো চোখে পড়েনি জসিমের। বরাবরই আহানকে বেশ ভালো ছেলে হিসেবে জানতেন তিনি। আহানের পরিবারের কাছ থেকে যদি হায়াতের জন্য বিয়ের প্রস্তাব আসতো, তাহলে আহানের সাথে হায়াতের বিয়ে দিতে তার কোনো আপত্তি থাকতো না বোধহয়। কিন্তু এখন তিনি যে সত্য জানেন, এসব জানার পর কিছুতেই এই ছেলের সাথে নিজের মেয়ের কোনো প্রকার সম্পর্কই রাখতে দিবেন না তিনি। নিজের প্রশ্নের জবাব না পেয়ে অস্থিরতা বাড়ছে আহানের। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। না, এখন আর রাগ লাগছে না তার, এখন ভয় হচ্ছে তার। ভয়ে আতঙ্কে হৃদয় জর্জরিত হয়ে উঠছে। নিজের চেয়েও বেশি ভালোবাসে আহান হায়াতকে, আর হায়াত নিজের চেয়েও বেশি ভালোবাসে তার বাবাকে। আহান জানে, ফোন করে হায়াত তাকে নিয়ে যেতে বলেছে। এই নিয়ে যাওয়ার মানে এই ছিল না যে তাকে ভাগিয়ে নিয়ে যেতে বলেছে। এই নিয়ে যাওয়ার মানে ছিল বাবার কাছে চেয়ে নিয়ে যাওয়া, বাবার অনুমতি নিয়ে বিয়ে করে নিয়ে যাওয়া। নিজের বজ্জাত শ্বশুরের মন যদি সে জয় করতেই না পারে, তার কাছ থেকে যদি হায়াতকে বিয়ে করার অনুমতি না নিতে পারে, তবে হায়াত কোনোদিনও তার হবে না। সে চাইলেই জোর করে হায়াতকে নিজের করে নিতে পারে, সে ক্ষমতা তার আছে। কিন্তু সে সমগ্র বিশ্বের বিরুদ্ধে গিয়ে তার কৃষ্ণকলিকে নিজের করে নিতে পারলেও স্বয়ং তার কৃষ্ণকলি মতের বিরুদ্ধে গিয়ে তাকে নিজের করে নিতে পারবে না। সে তার কৃষ্ণকলির সঙ্গে জোর জবরদস্তি করতে পারে না। প্রণয়ের শুরুতেই তার কৃষ্ণকলি তাকে জানিয়ে দিয়েছিল, যত যাই হয়ে যাক না কেন, বাবার বিরুদ্ধে গিয়ে কখনোই সে আহানকে বিয়ে করবে না। তা হবে না, তার হবেও না কখনো। আহানকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল তার কৃষ্ণকলি, তাকে সারা জীবনের জন্য পেতে হলে তার বাবার মন জয় করে নিতে হবে। তার বাবা যদি কোনো এক কারণেও আহানকে অপছন্দ করে, তবে সে করবে না আহানকে বিয়ে। আর তাই তো হায়াতকে সারা জীবনের জন্য নিজের স্ত্রী হিসেবে পেতে হলে জসিমের অনুমতির প্রচন্ড প্রয়োজন আহানের। যে করেই হোক নিজের প্রিয় বজ্জাত শ্বশুরটাকে রাজি করিয়ে ছাড়বে সে। একবার নিজের বাবা ও হবু শ্বশুরের দিকে তাকালো আহান। শান্তভাবে ভদ্র ভাষায় ধমকে ভালো করে বুঝিয়ে যেভাবেই হোক জসিমকে রাজি করানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আক্তাব চৌধুরী। দু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেল আহান। নিজের রাগ, দাপট, অহংকার, আত্মসম্মানবোধ সবকিছু বিসর্জন দিয়ে দিল সে। তার রাগ, দাপট, অহংকার, আত্মসম্মানবোধ তার ভালোবাসার ঊর্ধ্বে নয়। নিজের প্রাণপ্রিয় কৃষ্ণকলিকে হারানোর ভয় তার হৃদয়ে জেঁকে বসেছে। চোখ দুটো ছলছল করে উঠল তার। জীবনে কারো সামনে মাথা নিচু না করা ছেলেটা আজ ভালোবাসার ভিক্ষা চাইতে হাঁটু ভেঙে বসে পড়ে নিজের প্রণয়িনীর পিতার চরণ তলে। দুহাতে তার দু চরণ আঁকড়ে ধরে অসহায় কণ্ঠে বলে, ভিক্ষা চাইছি, নিজের ভালোবাসার ভিক্ষা চাইছি আমি আপনার কাছে। দয়া করুন আমার উপর। আমি ভালোবাসি আপনার মেয়েকে, অনেক ভালোবাসি। এতটা ভালোবাসা হয়তো আমি নিজেকেও নিজে বাসি না। এত বড় অন্যায় করবেন না আমার সঙ্গে। হায়াত কতদিনও বা আপনার অনুমতি ছাড়া আমাকে বিয়ে করতে রাজি হবে না। ও খুব ভালোবাসে আমাকে। আমি কি এতটা খারাপ যে আমার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায় না? আমি তো এতটাও খারাপ নই। প্লিজ দয়া করুন আমার উপর। আজীবন কৃতজ্ঞ থাকব
আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার। আপনার কাছে আমি আপনার মেয়েকে ছাড়া আর কিচ্ছু চাই না। জানি আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তি চেয়ে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস করুন, আপনার মূল্য সম্পত্তিকে আমিও আজীবন মূল্যবান কোনো এক রত্নের ন্যায় সযত্নে নিজের হৃদয়ে আগলে রাখবো। কখনো কোনো আঁচ লাগতে দিব না তার গায়ে। আর তার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবে না। আমিও কালও তাকে ভালোবাসি, আজও ভালোবাসি, এবং মৃত্যুর পরও বেঁচে যাব। আপনি দয়া করুন, আমার উপর একটু দয়া করুন না। শেষের কথাটা সমাপ্ত করার সাথে সাথে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল আহানের চোখ বেয়ে। হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন জসিম ও আক্তাব চৌধুরী। জসিম এতটাই হতভম্ব হয়ে গেলেন যে নিজের পা থেকে আহানের হাত সরিয়ে ফেলতে ভুলে গেলেন। বিস্ময়ে চোয়াল ঝুলে গেছে আক্তাব চৌধুরীরও। নিজের ছেলেকে কখনো এত অসহায় হয়ে পড়তে দেখেননি তিনি। তার এই মুহূর্তে কেমন লাগছে তা বলে বা লিখে প্রকাশ করার মতো নয়। আহানের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নেন তিনি। দুপা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে অবাক চোখে তাকায় আহানের দিকে। আহান এখনো ওভাবে ঠায় বসে আছে। তার চোখ গড়িয়ে পড়ছে নোনা পানির ধারা। বহু চেষ্টা করেও নিজের কান্না থামিয়ে রাখতে পারছে না সে। তাকিয়ে থেকে মনে মনে জসিম ভাবলেন, ওই মেয়ের কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো আহান আয়াতকে ভালোবাসে না। কিন্তু যদি আহান আয়াতকে ভালো না বাসতো, তাহলে এত রাতে কেন ছুটে আসতো, তাও আবার নিজের বাবাকে নিয়ে? আবার ওই মেয়ের কথাগুলো ফেলে দিতেও পারছি না। এটি তো আহানের মায়ের সাথেও কথা বলা আমাকে বলালো, কিন্তু আহান? মনে হাজারো প্রশ্ন দানা বাঁধল জসিমের। প্রশ্নগুলোর উত্তর পেতে আহানকে প্রশ্ন করার সিদ্ধান্ত নিলেন তিনি। আহানকে প্রশ্ন করার আগে একবার তাকান আক্তাব চৌধুরীর দিকে। তিনি এখনো অবাক চোখেই তাকিয়ে আছেন ছেলের দিকে। আহানের তুগাতে হাত রেখে তাকে বসা থেকে উঠে দাঁড় করান জসিম। মাথা নিচু করে দাঁড়িয়ে রয় আহান। জসিম বলে, শোনো, তোমার বোন অহনার গায়ে হলুদের দিন একটি মেয়ে এসেছিল। দেখে মনে হচ্ছিল ভারতে দেখে মনে হচ্ছিল 22-23 বছর বয়সী হবে। মেয়েটির নাম নিশাখা। জানি না কোথা থেকে মেয়েটি আমার নম্বর পেয়েছে। ফোন দিয়ে বলল নিচে যেতে বলল। আমি অবাক হলেও গেলাম। তারপর মেয়েটি আমাকে যা বলল, মেয়েটি নিজের পরিচয় দিয়েছে তোমার হবু বউ হিসেবে। হলো অহনার বিয়েটা মিটে গেলেই নাকি তোমাদের বিয়ে হওয়ার কথা। অথচ আমার মেয়ে এখনো তোমার সাথে প্রেমের সম্পর্ক রেখেছে। নিশাকার সাথে তোমার বিয়ে ঠিক, এসব কথা জানা সত্ত্বেও নাকি আমার মেয়ে জোরপূর্বক তোমার সাথে সম্পর্ক রেখেছে, এবং তুমিও সুযোগ পেয়ে আমার মেয়েকে ব্যবহার করেছো। তাহলে কেন? ও তো সুন্দর, হবু বউ রেখে আমার মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। আমি এসব কথা একদম বিশ্বাস করতে চাইনি। যখন দেখলো আমি ওর কথা বিশ্বাস করছি না, তখন তোমার আর হাতের কিছু ছবি দেখালো সে আমাকে। এরপর বিশ্বাস করতে বাধ্য হলাম। আমার মনে যেন কোনো সন্দেহ না থাকে। এর জন্য তোমার কথাকথিত হবু বউ আমাকে তোমার মার সাথে পর্যন্ত কথা বলিয়েছে। তোমার মাও ওই নিকাশা তোমার মাও ওই নিশাকার সুরেই কথা বলেছে। সে আমাকে কোনো দ্বিধা ছাড়া অনায়াসে বলে ফেললো, আমার মেয়ের মতো কালো কুৎসিত মেয়েকে তার চাঁদের টুকরো ছেলে ভালোবাসতেই পারে না। তার ছেলের দুদিনের মোহ আমার মেয়ে ফাঁসিয়েছে তোমাকে, হ্যান ত্যান আরো কত কিছু। শোনো বাবা, তোমার মায়েরও তথাকথিত হবু বউয়ের কথার 99% কথাই ছিল এটা যে আমার মেয়ে কালো। আমি জানি আমার মেয়ে কালো, কিন্তু দুনিয়ার সবার চোখে আমার মেয়ে কালো হলেও আমার চোখে সে আমার জগতের আলো। আমার মেয়ে আমার গর্ব, অহংকার, সব। একটাই সন্তান আমার। বহু আকাঙ্ক্ষার পর পেয়েছি ওকে। ওই মেয়ের কথা শুনেও আমি আমার মেয়েকে খারাপ ভাবিনি, কারণ আমি জানি আমার মেয়ে কেমন। তাড়াহুড়ো করে ওর বিয়ে ঠিক করার কারণ একটাই, আমি চাই না আমার একমাত্র সন্তান কষ্ট পাক। বাকি সব কথা বাদ দিলাম আহান, কিন্তু তোমার মাই তো আমার মেয়েকে পছন্দ করেন না তার গায়ের রঙের জন্য। এমতো অবস্থায় কি করে তোমার হাতে তুলে দিই আমার মেয়েকে? কোন যুক্তিতে তুলে দিব বলো? নুসাইবার ছোট বোনের নাম নিশাখা। 22 বছর বয়সে এই রমণীর জীবনে একটাই লক্ষ্য, আহান চৌধুরীর বউ হওয়া। অহনার বিয়ের সময় যে এসেছিল এখনো চৌধুরী ভিলা থেকে যায়নি নিশাখা। যদিও ওর মা বোন চলে গেছে, কিন্তু সে যায়নি। হাতিয়া বেগম রেখে দিয়েছেন তাকে। তার মতে কদিন পর থেকে এ বাড়িতে একেবারেই তো থাকতে হবে। এখন একটু থেকে অভ্যাস করেই নিক।
অহনার রুমে শান্তির ঘুম ঘুমোচ্ছে নিশাখা। আকস্মিক সশব্দে ফোনটা বেজে ওঠে তার। রিংটোনের শব্দে ঘুম ছুটে গেল তার। চোখ মুখ কুচকে যেন ফোন দিয়েছে তার উদ্দেশ্যে কয়েকটা গালি ছুড়ে দিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে স্ক্রিনে তাকাতেই ঘুম ছুটে গেল তার। অবাক চোখে ফোনের দিকে তাকিয়ে রয়েছে সে। রিং হতে হতে ফোনটা কেটে গেল। তারপর হুঁশ আসে তার। চট করে শোয়া থেকে উঠে বসে। সময় দেখলো সকাল 6টা বাজে। আহান তো জীবনেও তাকে ফোন দেয় না, আজ দিল, তাও আবার এত সকালে। সে যখন তার ভাবনায় মগ্ন, তখন আবারও ফোন এলো আহানের। এবার আর দেরি করলো না নিশাখা। চটজলদি ফোনটা রিসিভ করে নেয়। ন্যাকা স্বরে বলে, কি ব্যাপার আহান, এত সকালে? কেন আমি ফোন দিতে পারি না তোমাকে? আহানের মুখে তুমি ডাক ও তার সঙ্গে এত সুন্দর করে কথা বলতে দেখে খুশিতে টকবক করে উঠল নিশাখার মন। তার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। আহান বলল, ছাদে আসো বেবি, প্লিজ আসো, কথা আছে। বলে ফোনটা কেটে দিল আহান। এদিকে খুশিতে হতবাক নিশাখা। আহান তাকে বেবি বলেছে? ও এমজি, না, আর দেরি করা যাবে না। দেখা গেল দেরি করলে আহান আবার রেগে যায় যদি। চটজলদি বিছানা থেকে নেমে গায়ের জ্যাকেটের উপর চাদর চাপিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায় সে। যে শীত পড়েছে এবার, ডাবল সেফটি না নিলে রক্ষে নেই। ছাদে এসে কিছুক্ষণ যাবত দাঁড়িয়ে আছে নিশাখা, অপেক্ষা করছে আহানের। প্রচন্ড কুয়াশা ছাদে, 1 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ছাদে এসে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে, তবুও দাঁড়িয়ে থাকতে হচ্ছে আহানার জন্য। কি জানি এখন আসছে না কেন ছেলেটা। আকস্মিক নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করে পেছন ফিরে তাকালো নিশাখা। দেখলো 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে আহান। চোখ দুটো অসম্ভব রক্তিম বর্ণ ধারণ করেছে তার। আহানের চোখের দিকে ভয় পেয়ে গেল নিশাখা। হঠাৎ করে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিতে লাগলো এখানে এসে বড় ভুল করেছে সে। কাপা কাপা গলায় নিশাখা বলে, কি হয়েছে আহান? কি আর হবে, তুমি আমার হবু বউ হয়েছো ডার্লিং। অথচ দেখো, আমি জানতাম না যে তুমি আমার হবু বউ। থাক না, কোনো সমস্যা নেই। এখন যে জানতে পেরেছে এটাই তো বেশি, এখন যে জানতে পেরেছি এটাই তো বেশি। আর যখন জেনে গিয়েছি তখন একটা উপহার তো দিতেই হবে তোমাকে, তাই নয় কি? ভয়ঙ্কর শোনালো আহানের কণ্ঠস্বর। অন্তরাত্মা কেঁপে উঠল নিশাখার। তার দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো আহান। সে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে পিঠ ঠেকে গেল তার। ভয়ে একবার ছাদ থেকে নিচে তো একবার আহানের দিকে তাকাতে লাগলো। ভয়ে কেঁদে দেওয়ার অবস্থা নিশাখার। কাপা কাপা গলায় কিছু বলতেই নিবে তার আগে সজোরে ধাক্কা দিল আহান। গগন বিদারী চিৎকার করে উঠল নিশাখা। আয়নার সামনে দাঁড়িয়ে খুশি মনে তৈরি হতে ব্যস্ত অহনা। পরনের সুতি শাড়িটা পরিবর্তন করে গোলাপি রঙের কাতান শাড়ি পরেছে সে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে চুল আঁচড়াচ্ছে। সোফায় বসে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইতিশান। অহনার হাবভাব কিছুই বুঝতে পারছে না সে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অহনা তার দিকে ঘুরে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার কি হয়েছে সেটা বলো। তুমি তো এইভাবে তৈরি হচ্ছ যেন নিচের ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছ। ইতিশানের দিকে কয়েক পা এগিয়ে এসে অহনা বলে, বিয়ে তো মধ্যরাতেই হয়ে গেছে, এখন গেলেও কি বিয়ে খেতে যাওয়া হবে নাকি বউ ভাত খেতে যাওয়া হবে? ভ্রুকুচকে উঠে দাঁড়ালো ইতিশান। অহনা কি বলেছে কিছুই বুঝেনি সে, তাই আর কিছু বলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অহনা তাকে চুপ থাকতে দিল না। সে বলল, আপনি এমন কেন? এমন মানে কেমন? ইতিশানের দিক থেকে চোখ ফিরিয়ে নিল অহনা। কুচকানো ভ্রুদয় আরো কুচকে গেল ইতিশানের। তার থেকে চোখ ফিরিয়ে নিল, কত বড় সাহস এই মেয়ের। অহনার সামনে গিয়ে দাঁড়িয়ে ধীর কণ্ঠে ইতিশান বলে, কি হলো, চুপ করে আছো কেন? কেউ আমার প্রশ্নের জবাব না দিলে আমার রাগ হয়, প্রচন্ড রাগ হয়। আমার প্রশ্নের উত্তর দাও। আমি এমন মানে কেমন? কেমন আমি? আকস্মিক ইতিশান এভাবে সামনে এসে দাঁড়ানোতে চমকে উঠে অহনা। তড়িৎ দুপা পিছিয়ে গেল সে। জিব্বা দিয়ে ওষ্ঠপোট ভিজিয়ে নিয়ে কামড়াতে লাগলো। ইতিশানের চোখ আটকে গেল সেখানে। হৃদকম্পনের বেগ বেড়ে গেল হঠাৎ। তড়িৎ চোখ ফিরিয়ে নিয়ে চেয়েও ফিরিয়ে নিতে পারল না। গলা শুকিয়ে এলো। তৃষ্ণা পেল প্রচুর। এই তৃষ্ণা কিসের? পানির? এই তৃষ্ণা অর্ধাঙ্গিনীর ওষ্ঠপুটের। দু চোখ খিচে বন্ধ করে নিয়ে মাথা চাকালো ইতিশান। বিড়বিড়িয়ে নিজেকে ধিক্কার দিল। ছি ছি তেশান, এসব কি অশ্লীল কথা ভাবছিস তুই? বড় করে শ্বাস ফেলে চোখ তুলে অহনার দিকে তাকালো ইতিশান। তারই দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অহনা। নিজের মনোযোগ অন্যদিকে নিতে ইতিশান বলল, তুমি জানো নিশ্চয়ই তোমার ভাইয়ের বিয়ে কার সাথে হয়েছে? হ্যাঁ জানি, আমার বেস্ট ফ্রেন্ড তুবার ফুপাতো বোন হায়াত আপুর সাথে।
তুমি ছাড়া তোমাদের বাড়ির আর কেউ জানতো না যে তোমার ভাই আর তোমার হায়াত আপু প্রেম করছে? জানে তো, বাবা জানে, মা জানতো না শুধু। কিঞ্চিত বাঁকা হাসলো ইতিশান। সে সময় ফোনে আতিয়া বেগমের বলা কথাগুলো স্পষ্ট শুনেছে সে, তাই বলল, মায়ের পছন্দ না, তাই মাকে জানানো হয়নি, তাই নয় কি? দীর্ঘশ্বাস ফেললো অহনা, ক্ষীণ স্বরে বলল। হুম। তারপর আকস্মিক কি যেন ভ্রুকুচকে ভাবলো। তাকে মেঝের দিকে এভাবে ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে ইতিশান প্রশ্ন করে। কি ভাবছো? চট করে মনের ভাবনা মুখ ফসকে বলে ফেললো অহনা। ভাবছি মায়ের কালো ছেলের বউ পছন্দ না, তাহলে কালো মেয়ের জামাই কি করে পছন্দ হলো? চোখ বড় হয়ে গেল ইতিশানের। আহাম্মকের মতো সে তাকিয়ে রইল অহনার দিকে। আজ পর্যন্ত কেউ তাকে কালো বলতে পারলো না, আর এই মেয়ে কি অবলীলায় ইনডিরেক্টলি তাকে কালো বলে ফেললো। ইতিশানকে নিজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে টনক নড়ল অহনার। মুখ ফসকে কি বলে ফেলেছে মাথায় আসতেই চোখ কপালে উঠে গেল তার। দু হাতে মুখ চেপে ধরে সে। অহনার এমন মুখভঙ্গি দেখে প্রচুর হাসি পেল ইতিশানের, কিন্তু সে হাসলো না, মুখখানা গম্ভীর করেই বলল, আজেবাজে কথা বাদ দাও। তোমার তৈরি হওয়া শেষ হলে নিচে আসো, আমি লিভিং রুমে থাকবো। আর হ্যাঁ শোনো, 2 দিনের বেশি একদিনও থাকতে পারবো না আমি, মনে থাকে যেন। বলে রুম থেকে বের হয়ে গেল ইতিশান। মুখ মলিন হয়ে এলো অহনার। বিয়ের পরেই প্রথম নিজের বাড়ি যাচ্ছে সে। ভেবেছিল অনেক দিন থাকবে, শ্বশুর শাশুড়িরও অনুমতি দিয়েছিল মন ভরে বেড়ানোর, কিন্তু ইতিশান তো সাফ সাফ জানিয়ে দিল 2 দিনের বেশি একদিনও থাকবে না সে। এ কদিন ইতিশানের সাথে থেকে বেশ বুঝতে পেরেছে যে ইতিশান এক কথার মানুষ, একবার যা বলে তাই করে। সে যখন একবার বলেছে 2 দিন থেকে চলে আসবে, তার মানে সে 2 দিন থেকেই চলে আসবে। এখন মাথার উপর আকাশ ভেঙে পড়ুক, পায়ের নিচের মাটি ফেটে যাক, যাই হোক না কেন সে ঠিক 2 দিনই থাকবে, তারপর চলে আসবে। আর তার সাথে সাথে অহনাকেও চলে আসতে হবে। খুশি খুশি মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল অহনার। কলিং বেলটা শব্দে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল সুমি। দরজা খুলে অহনা ও ইতিশানকে দেখে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। তার চিৎকারে ভ্রু কুচকে ফেলে ইতিশান। অহনা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আরে চিৎকার করছো কেন? অহনা পেছন পেছন ইতিশানও প্রবেশ করে চৌধুরী ভেলার ভেতর। তার সাথে ফয়সালও আছে। ফয়সাল শুধু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়, একজন বেশ ভালো সঙ্গীও। ইতিশান যেখানেই যায় ফয়সালও তার পেছনে পেছনে সেখানেই চলে যায়। সর্বদা সর্বক্ষণ নিজের স্যারের সঙ্গেই থাকে সে। অনেকদিন পর নিজের বাড়ি এসে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে অহনা। একবার মায়ের রুমে গিয়ে তার অভিযোগ শুনছে, তো একবার নতুন ভাবির রুমে গিয়ে ভাবির মনের দুঃখের কথা শুনছে। তার মায়ের অভিযোগের যেমন কোনো শেষ নেই, ঠিক তেমনই ভাবির দুঃখেরও কোনো শেষ নেই। মায়ের অভিযোগগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেও নতুন ভাবির কথাগুলো ফেলে দিতে পারছে না অহনা, যেগুলো ঠিক গিয়ে তার বুকের গহীনে আঘাত আনছে। এই মুহূর্তে আহানের রুমের বেডের উপর হায়াতকে জড়িয়ে ধরে বসে আছে অহনা। অনবরত ফুপিয়ে যাচ্ছে হায়াত। অহনা বহু চেষ্টা করেও থামাতে পারছে না তাকে। থামাতে না পেরে এখন সেও হায়াতের তালে তালে ফুপিয়ে কাঁদছে। হায়াতের কষ্টে তারও মন ভার হয়ে এসেছে। বারবার তার কানে বাজছে হায়াতের বলা কথাগুলো। তোমার ভাই আমার সাথে কথা বলছে না কেন আরু? আমি জানি আমি দোষ করেছি। আমার আরও আগে জানিয়ে দেওয়া উচিত ছিল তাকে সব। কিন্তু আমি কি করতাম বলো? আমি যে দিশেহারা হয়ে পড়েছিলাম। বাবা আমার আর আহানের কথা জানতে পেরে খুব কষ্ট পেয়েছেন। তিনি কখনো ভাবতেই পারেননি আমি এমন করব। জানো, আমার মা আমার বাবাকে সবসময় বলতেন গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকার কথা, কিন্তু বাবা রাজি হতেন না। তার একটাই কথা ছিল, নিজের বাপ দাদার পৈতৃক ভিটা ছেড়ে তিনি কখনো যাবেন না। আমার যে বাবা কখনো নিজের পৈতৃক ভিটা ছাড়ার কথা ভাবতে পারেননি, আমার সেই বাবা নিজের পৈতৃক ভিটা ছেড়ে ঢাকা শহরে চলে এসেছেন শুধু মাত্র আমার জন্য। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, তাই আমার বাবা সর্বদাই চাইতেন আমি যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হই, ভালো জায়গায় পড়ালেখা করি। আর তাই আমাকে ও মাকে নিয়ে নিজের অতি প্রিয় পৈতৃক ভিটা ছেড়ে তিনি ঢাকায় শহরে চলে এসেছেন শুধুই আমার জন্য। আমার আর আহানের সম্পর্ক জানার পর বাবা যখন আমাকে প্রশ্ন করলেন আমি কেন এমন করলাম, তিনি তো নিজের পৈতৃক ভিটা ছেড়ে আমাকে শহরে পড়াতে নিয়ে এসেছিলেন, প্রেম করতে না। তবে আমি কেন প্রেমের সম্পর্কে জড়ালাম? তিনি আমাকে কত বিশ্বাস করেন, ভালোবাসেন, আমি তার বিশ্বাসে এই প্রতিদান দিলাম। বাবার এই প্রশ্নগুলো একটার উত্তর ছিল না আমার কাছে। খুব কষ্ট হচ্ছিল আমার, খুব। তোমার ভাইকে আমার সাথে কথা বলতে বলো না আরু। বিয়ে করে তো নিয়ে এসেছে, কিন্তু আমার সাথে একটু কথা বলেননি।
আমার সাথে এমন করতে ওনাকে মানা করো আরু। আমার অনেক কষ্ট হয়। বেডের সাথে হেলান দিয়ে বসে আছে ইতিশান। প্রায় আধ ঘন্টা যাবত এভাবে বসে আছে সে, অথচ তার বইয়ের আসার নামগন্ধ নেই। বিরক্ত লাগছে তার। পাশে রাখা ফোনটা উঠিয়ে সময় দেখে, রাত 10টা বাজে। 9টার দিকে সবার সাথে বসে ডিনার সেরেছে। তারপর শ্বশুরের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করে রুমে এসেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড়িয়ে ইতিশান বলল, কি জানি কোথায় বসে আছে পাগলিটা। এতদিন শুনে এসেছিলাম যে বাবার বাড়ি গেলে মেয়েদের পাখা গজায়, আজ প্রমাণও পেয়ে গেলাম। আরে তোমার পাখা গজিয়েছে, তুমি উড়বে ঠিক আছে, কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে একা একা কেন উঠছো? আমাকে নিয়ে উড়ো না, আমাকে কেন ফেলে রেখেছো? বিড়বিড়িয়ে কথাগুলো বলে নিজেই হতভম্ব হয়ে গেল ইতিশান। এসব কি বলছে সে? এসব তো তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। হায় আল্লাহ, পাগলির সঙ্গে থাকতে থাকতে সেও পাগল হয়ে গেল নাকি? আশেপাশে একবার চোখ বুলিয়ে সে ভাবলো, না, এভাবে চলবে না। ওই মেয়ে না ডাকা পর্যন্ত মনে হচ্ছে রুমে আসবেই না। ফোনে সময় দেখে নিয়ে ফোনটা বেডসাইড টেবিলে রেখেছিল ইতিশান। ফোনটা তুলে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে অহনাকে মেসেজ পাঠাতে উদ্যত হয়। ভেবেছিল স্বাভাবিকভাবে রুমে চলে আসতে বলবে, কিন্তু পরে কি যেন ভেবে লিখলো, শুধু কি আমার শাশুড়িরই কালো মানুষ পছন্দ নয়, নাকি আমার বউয়েরও পছন্দ নয়? আমার তো মনে হচ্ছে আমার বউয়েরও কালো মানুষ পছন্দ নয়। তাই তো স্বামী কালো বলে এই শীতের রাতে তাকে রুমে একা ফেলে বউ বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। মির্জা সাহেব সেই কাল থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন, আমার ভাই কাজী সাহেবের 12 বছরের ছেলেকে বেঁধে রেখে কাজী সাহেবকে বাধ্য করেছে মাঝরাতে তার বিয়ে পড়াতে। ঘটনা কি সত্য ভাই? কোমরে দুহাত রেখে আহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল অহনা। হো হো করে হেসে উঠে আহান, বলে, মির্জা সাহেবটা কেড়ে বনু? ধুর, যা জিজ্ঞেস করেছি তাই বলো। অহনা দুগালে হাত রেখে আহান বলল, তোর ভাইকে কি তোর গুন্ডা মনে হয় ওহু? কাজী সাহেবের ছেলেকে আমি ধরে আনিনি, ধরে এনেছে আরেফ ও ফারুক। বানর দুটোকে তো চিনিসই। বাচ্চা একটা ছেলেকে মাঝরাতে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে। বল, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এই দুটাকে নিয়ে আর পারি না রে। শেষের কথাটা আফসোসের স্বরেই বলে আহান। ঠোঁট উল্টে অহনা বলল, কিন্তু কাজী সাহেব তো মির্জা সাহেবের কাছে এসে তোমার নামে অভিযোগ করেছেন। বলেছেন তোমার কথাই নাকি তোমার বন্ধুরা ওনার ছেলেকে তুলে নিয়ে এসেছে। মনে মনে কাজীকে আচ্ছা করে কতক্ষণ বকে দিল আহান, কিন্তু বোনের সামনে অসহায় মুখ করে বলল, আরে, আমার বিয়ে পড়ানোর জন্যই তো এত কিছু করেছে তারেফরা। তাই হয়তো আমার দোষ দিয়েই দিয়েছে। জানিস কত কষ্ট করে বিয়ের জন্য মাইন ডিয়ার বজ্জাত শ্বশুরকে রাজি করিয়েছি? বহু কষ্টে, অনেক কিছু বলার জন্য, অনেক ওয়াদা করার পর বজ্জাত শ্বশুর রাজি হয়েছিল, কিন্তু ওই কাজের জন্য সব নষ্ট হতে গিয়েছিল। বেটা আয়েফ ও ফারুকের পেছনে পেছনে দৌড়ে এসে রেগে মেগে কি বলেছিল জানিস? মাথা নাড়িয়ে না বোঝালো অহনা। আহান বলল, থাক, জানিস না যখন, জানা লাগবে না। শুধু এইটুকুই জেনে রাখ, ওই কাজের জন্য আমার বিয়ে ভাঙতে ভাঙতে ভাঙেনি। আমি তো ভেবেছিলাম আবার না আমার বজ্জাত শ্বশুরকে জেদ ধরে যে তার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। মাইডিয়ার বজ্জাত শ্বশুর মনে আমার জন্য মায়া জন্মেছে। শেষের কথাটা দাঁত কেলেই হেসে বলে আহান। তার এমন মুখভঙ্গি দেখে হেসে উঠে অহনা। আহান বলে, ও হ্যাঁ, কি যেন বলেছিলি তুই? তোর মির্জা সাহেবের সাথে অভিযোগ করেছে মানে? কি হবে, কি করলো? তা তো আমি জানি না ভাই। মুখে কিছু বলল না আহান, তবে মনে মনে বলল, কাজীর ঘরের কাজী সাহেব, বেটা তুই তো গেলি, কত বড় সাহস তোর! আমার নামে অভিযোগ করেছিস, তাও আবার আমার ছোট বোনের জামাইয়ের কাছে। ছি ছি, কি লজ্জার বিষয়! জানালা ভেদ করে শীতের সকালের মিষ্টি রোদ ঘরের ভেতর আসছে। এহেন পরিবেশে বারান্দায় বসে কফি খেতে বেশ পছন্দ করে ইতিশান। কিন্তু অহনার বারান্দার দিকে তাকালেই দম বন্ধ হয়ে আসছে ইতিশানের। সারা বারান্দা জুড়ে ফুলের সমাহার। ছোট ছোট টবে লাগানো ফুল গাছের ফুলগুলো দেখতে নজর কাড়া হলেও ইতিশানের সেগুলো দেখে বিরক্ত লাগছে। চোখ মুখ কুঁচকে বসে আছে সে। তার ফুল অ্যালার্জি, সব ধরনের ফুলেই। ফুলের ঘ্রাণ নাকে প্রবেশ করার সাথে সাথেই কাশি উঠে যায়। আর মেডিসিন নেওয়ার আগে সে কাশি থামে না কিছুতেই। কাল থেকে বারান্দা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে যাচ্ছে ইতিশান। বারান্দা থেকে 10 হাত দূরে দাঁড়াতে হলেও নাক মুখ বন্ধ করে দাঁড়ায় সে। এক কাপ কফি হাতে দরজা ঠেলে রুমের ভেতর প্রবেশ করে অহনা। এক হাতে দরজা ভিজিয়ে রেখে ইতিশানের দিকে এগিয়ে এলো সে। হাতের কফি কাপটা বাড়িয়ে দিল ইতিশানের দিকে।
তার থেকে কফির কাপটা নিয়ে স্বস্তির শ্বাস ফেলল ইতিশান। বলল, থ্যাঙ্কস ফর কফি। সারা রাত ঠিক মতো ঘুমাতে না পেরে মাথাটা ধরে আছে আমার। ঘুমাতে পারেননি কেন? ক্ষীণ স্বরে বলা অহনার কথাটা শুনে তার দিকে তাকায় ইতিশান। গম্ভীর কণ্ঠে বলে, নিজের রুম, বেড, বালিশ, ব্ল্যাঙ্কেট ছাড়া ঠিক মতো ঘুমোতে পারি না আমি। ঘুমোয় না। স্পেশালি বাড়ি ছেড়ে যদি অন্য কোথাও যাই, প্রথম দিন তো একদমই ঘুমোতে পারি না। এটা আমার একটা বড় সমস্যা। বলতে বলতে কফির কাপে চুমুক দিল ইতিশান। কিন্তু এক চুমুক খেতেই চোখ মুখ বিকৃত করে ফেলল সে। মুখ কুচকে রাজভারী কণ্ঠে বলে, কে বানিয়েছে কফি? চমকে উঠে অহনা আমতা আমতা করে বলল, আমি বানিয়েছি কেন? শব্দ করে কফির কাপটা বেডসাইড টেবিলে রাখে ইতিশান। কেঁপে উঠে অহনা। সে বুঝতে পারছে না হলো না তো হলোটা কি। এটা কফি নাকি চিনির শরবত? কফিতে কেউ এত চিনি দেয়? লাইক সিরিয়াসলি? মনে মনে এই কথাগুলো বললেও কফি অহনা বানিয়েছে শুনে মুখে বলতে পারলো না ইতিশান। পরপর কয়েকবার ঢোক গিলে মুখ গম্ভীর করে বলল, দারুণ হয়েছে। প্রশংসা শুনে অহনার মুখ উজ্জ্বল হয়ে উঠে, হাসি ফুটে উঠল মুখে। অহনার এহেন প্রাণবন্ত হাসি দেখে ইতিশানের ঠোঁটেও মৃদু হাসি ফুটে ওঠে। খুশির টালায় ধপ করে ইতিশানের পাশেই বসে পড়ে অহনা। ঠোঁটের হাসি বিদ্যমান রেখেই বলে, সত্যি ভালো হয়েছে। জানেন, আজ প্রথমবার কফি বানিয়েছি আমি। হেসে মাথা নাড়ায় ইতিশান। অবাক হয়ে ইতিশানের পানে তাকিয়ে রয় অহনা। এর আগে ইতিশানকে কেবল মুখ বাঁকিয়ে হাসতে দেখেছে সে। এই প্রথমবার প্রাণ খোলা হাসি দেখতে অবাক হলো সে। সাথে আশ্চর্য হলো যে এই দেখে ইতিশানের হাসি মারাত্মক সুন্দর, অথচ লোকটা কি বদমাইশ, হাসেই না। ইতিশানের হাসি নিয়ে গবেষণা করতে করতেই তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে অহনা। তার দিকে ঝুঁকে এলো ইতিশান। হকচকিয়ে নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো অহনা। ইতিশানকে নিজের দিকে এভাবে ঝুঁকে থাকতে দেখে ধরফরিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো সে। কিন্তু তার নিজের কাছ থেকে দূরে যেতে দিল না ইতিশান। একটানে তাকে পুনরায় নিজের পাশে বসিয়ে দিল। ভরকে গেল অহনা। তার এক হাত ইতিশানের হাতে বন্দী। এক পলক ইতিশানের মুখপানে তাকিয়ে তড়িৎ দৃষ্টি ফিরিয়ে নিল সে। দম বন্ধ হয়ে এসেছে অহনার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। অস্বস্তিও হচ্ছে প্রচন্ড। ছাড়া পাওয়ার জন্য হাত মোচড়াতে মোচড়াতে এসে বলে, হাত ছাড়ুন আমার। সে বলা মাত্রই তার হাত ছেড়ে দিল ইতিশান। সে হাত ছেড়ে দিতেই তড়িৎ উঠে দাঁড়ালো অহনা। মুখের হাসি ততক্ষণে বিলীন হয়ে গেছে ইতিশানের। ভয়ে বুক হাঁপড়ের মতো উঠানামা করছে অহনা। রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে দৌড় দিতে উদ্যত হলেই তাকে পেছন থেকে ডেকে উঠে ইতিশান। দাঁড়াও। থমকে দাঁড়িয়ে গেল অহনা। ভয়ে পেছন ফিরে ইতিশানের দিকে তাকালো সে। অত্যন্ত গম্ভীর কণ্ঠে ইতিশান বলল, শুধু শুধু এত ভয় পেয়ে গেল কেন? কি করেছি আমি? কোনো প্রতিউত্তর করলো না অহনা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে, যা চোখ এড়ালো না ইতিশানের। বাঁকা হেসে উঠে দাঁড়িয়ে অহনার মুখোমুখি দাঁড়ায় সে। অহনার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তুমি কোনো যেই সেই মেয়ে নও। ইহতিশান মির্জার অর্ধাঙ্গিনী তুমি। ইহতিশান মির্জার মতো দুঃসাহসী মানুষের স্ত্রী হয়ে মাঝরাতে ঘুমের মধ্যে ভয় চিৎকার করে ওঠে শোভা পায় না তোমার। জাস্ট একবার আমার উপর বিশ্বাস রেখে আমাকে ওই মানুষটার নাম বলো, যার ভয় মাঝরাতে চিৎকার করে ওঠো তুমি। দেখবে তোমার সকল ভয় কাটিয়ে দেব আমি। তুমি না বলতে চাইলে জোর করবো না। তবে তুমি ভেবো না তুমি না বললে আমি জানতে পারবো না সে মহৎ ব্যক্তি কে। তা খুঁজে বের করতে 2 মিনিটও লাগবে না আমার। আশা করি বুঝতে পেরেছো। বিয়ে হয়েছে আজ দুদিনে হাতে গোনা 4 বার রুম থেকে বেরিয়েছে হায়াত। তাও অহনা জোর করে টেনে টেনে বের করেছে তাকে। শ্রদ্ধেয় শাশুড়ি মা যে তাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেন না তা বুঝতে বেগ পেতে হয় না হায়াতের। সে যথেষ্ট বুদ্ধিমতী। সে জানে তার গায়ের রঙের কারণেই তার শাশুড়ি মা পছন্দ করেন না তাকে। একদিকে শাশুড়ি মায়ের অপছন্দনীয় সে, অপরদিকে স্বামী অভিমান করে আছে। এমন অবস্থা হায়াতের একমাত্র সম্বল হচ্ছে তার আদরের একমাত্র ননদিনী। সে ননদিও নাকি আগামীকাল চলে যাবে তার শ্বশুর বাড়ি। ভাবতেই মন ভার হয়ে আসে হায়াতের। অশ্রুকণায় চোখ ঝাপসা হয়ে এলো। আকস্মিক দরজা খোলার শব্দে চমকে উঠে হায়াত। অন্যদিকে ধ্যান ছিল বলে চমকে উঠেছে সে। রুমে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল আহান। তার দিকে এক দৃষ্টিতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে হায়াত। হায়াতের দিকে সরাসরি না তাকালেও আর চোখে তাকালো আহান। হায়াতকে পুরোপুরি অবজ্ঞা করতে চেয়েও করতে পারে না আহান। এই যে
আজ 2 দিন যাবৎ হায়াতের সাথে তার বিয়ে হয়েছে, অথচ এখন পর্যন্ত একটা শব্দ সে আদান প্রদান করেনি হায়াতের সঙ্গে। সে না হয় অভিমান করেছে, তাই কথা বলছে না, কিন্তু হায়াত, সে কেন বলছে না? তার তো উচিত তার সাথে কথা বলা, এসে তার অভিমান ভাঙানো। অথচ এই মেয়ে কি করছে? মুখে কুলু পেটে বসে আছে। কত কল্পনা জল্পনা ছিল তার বিয়ে নিয়ে। ভেবেছিল নাচতে নাচতে গিয়ে নিজের কৃষ্ণকলিকে বিয়ে করে নিয়ে আসবে।